সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পারানি পাল, এসপিএম উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের পদের শ্রেণী বিভাগের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে অব্যয় পদ সম্পর্কে আলোচনা করেছি, এর আগে ক্লাসে বিশেষ্য বিশেষণ নিয়ে আলোচনা করেছি। এখন আমাদের রয়ে গেল কি ক্রিয়াপদ। তাহলে আসো তোমরা ক্রিয়াপদটা বের করো। তোমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ক্রিয়াপদ অধ্যায়টা বের করো। এখানে ক্রিয়াপদ তোমাদের মেন বইয়ের ক্রিয়াপদটা রয়েছে চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ। তোমাদের চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদে ক্রিয়াপদটা রয়েছে। এখন তোমরা বের করো পৃষ্ঠা নাম্বার 112 আর খাতা নিয়ে বসো। এখানে দেখো ক্রিয়াপদ। ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যে কোনো কাজ করাকেই ক্রিয়া বলা হয়। ক্রিয়া মানে কি? কোনো কাজ। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ আছে। কোনো কাজ হচ্ছে আমরা শেষ করি, আবার কোনো কাজ শেষ করি না। আবার কোনো কাজ অতীতে হয়, কোনো কাজ বর্তমানে হয়, বা কোনো কাজ চলছে। কালের দিক দিয়েও ক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে, আবার ওর ভাবের দিক দিয়েও ক্রিয়া ভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে আজ আমরা দেখব সেই ক্রিয়াপদগুলো সম্পর্কে। আমরা দেখব যে ক্রিয়াপদ কত প্রকার। আসো তাহলে কোনো কাজ করাকে কি বলে? ক্রিয়াপদ বলে। এখন আসি আমরা ক্রিয়া কত প্রকার। প্রথমেই ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এক হচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া, দুই ও সমাপিকা ক্রিয়া। একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি এখন আমরা দেখি। সমাপিকা বলতেই তো আমরা বুঝতে পারি যে যে কাজটা সমাপন হয়েছে, শেষ হয়েছে, সেই ধরনের কাজকে আমরা বলতে পারি সমাপিকা ক্রিয়া। আসলে আমরা একটা উদাহরণ দেখি যে ছেলেরা খেলা করছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, শিক্ষার্থীরা লিখছে, শিক্ষার্থীরা খেলাধুলা করছে। সেক্ষেত্রে একটা বাক্য সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেই আমার বলাটা পুরোপুরি বলা হয়ে গেছে। সেখানে আমার কোনো আর তোমার আর অন্য যে ব্যক্তিকে আমি বলছি তারও শোনার কোনো আর আকাঙ্ক্ষা থাকে না, কারণ আমি পুরো লাইনটাই বলে দিছি যে ছেলেরা ছেলেরা খেলা করছে। তারপর যে বাক্যটি আমরা বলি, যদি সম্পূর্ণরূপে বাক্যটা শেষ করি তাহলে সেটাকে বলে সমাপিকা ক্রিয়া। তাহলে বুঝতে পেরেছো সমাপিকা ক্রিয়া কি? যে বাক্যটা আমরা বলতে চাই, যে কথাগুলো সেই কথাটা ভালোভাবে শেষ করতে হবে, তাহলে সেটাকে বলে সম্পূর্ণভাবে বাক্যটা শেষ করলে সেটা হচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হলো যেমন সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে, পরে আমি আর কিছু বললাম না। প্রভাতে সূর্য উঠলে আমরা কি হাঁটতে যাব, না কোথাও বেড়াতে যাব, না ঘুম থেকে উঠব, না কি করব, সেখানে কিন্তু উল্লেখ নাই। তাহলে যে আমার কথাটা শুনবে সেই শ্রোতার কিন্তু এখানে শোনার আগ্রহ থেকে যায়। এখানে আমি বাক্যটা সম্পূর্ণরূপে শেষ করিনি। তাহলে এই যে অসমাপিকা বলতে বোঝা যায় যেটা সমাপন নয়। অসমাপিকা শব্দ দিয়ে আমরা বুঝতে পারি কি যে কাজটি সমাপন হয়নি। তাহলে এখানে প্রভাতে সূর্য উঠলে, এখানে এরপর আমি কিছু বললাম না,
উঠলে পরে কি হবে সেটাও তো আমাকে জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমাকে বলতে হবে প্রভাবে সূর্য উঠলে আসলে আমরা কি করতে পারি বা কি করব। এইখানে শোনার এবং বলার আকাঙ্ক্ষা আশা রয়ে থাকে। তাহলে এখানে যে বাক্যটা শেষ হয়নি, সমাপন হয়নি, সেটাকে বলে অসমাপিকা ক্রিয়া। যে কাজটি আমার সমাপন হয়নি সেটা হচ্ছে গিয়ে অসমাপিকা ক্রিয়া, আর যে কাজটি আমার শেষ হয়ে গেল সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া আমরা কাজ শেষ করতে পারি বা কাজ শেষ করি, বাক্য শেষ করি, সেটা হচ্ছে গিয়ে সমাপিকা ক্রিয়া। আর যে বাক্যে আমরা কাজ শেষ করি না সেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন এগুলো ছাড়াও আসলে ক্রিয়াপদের আরও শ্রেণী বিভাগ রয়েছে, ঠিক আছে? সেই শ্রেণী বিভাগগুলো আমরা এখন আলোচনা করব। এই ক্রিয়াপদ, এটা তো ভাব প্রকাশের দিক থেকে ভাগ করা হয়েছে, আর সাধারণভাবে ক্রিয়াপদটাকে যেভাবে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখি। এখন তোমাদের বইয়ে দেখো একটা ডায়াগ্রাম রয়েছে যে ক্রিয়াপদটাকে এক অকর্মক ক্রিয়া, 2 সকর্মক ক্রিয়া, 3 দ্বিকর্মক ক্রিয়া, 4 প্রযোজক ক্রিয়া, 5 যৌগিক ক্রিয়া, 6 মিশ্র ক্রিয়া। এখানে দেখো ক্রিয়াপদটাকে সাধারণভাবে কয়ভাবে ভাগ করা হয়েছে? 1 অকর্মক ক্রিয়া, 2 সকর্মক ক্রিয়া, 3 দ্বিকর্মক ক্রিয়া, 4 প্রযোজক ক্রিয়া, 5 যৌগিক ক্রিয়া, 6 হচ্ছে গিয়ে মিশ্র ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি ক্রিয়াপদকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখন আসো আমরা অকর্মক, সকর্মক, দ্বিকর্ম, প্রযোজক, যৌগিক, মিশ্র এই ক্রিয়াপদগুলো আসলে কি সেগুলো সম্পর্কে আমরা জানি। আমরা আলোচনা করছি ক্রিয়াপদ সম্পর্কে। সকর্ম ও অকর্মক ক্রিয়া। প্রথমে আসি আমরা অকর্মক ক্রিয়া। ক্রিয়া 2 সকর্মক ক্রিয়া। এখানে বাবা আমাকে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা আমাকে দিয়েছেন। এখানে বাবা আমাকে দিয়েছেন, এখানে দেখো অকর্মকা, যে বাক্যে কর্মের উল্লেখ নাই সেটা হচ্ছে গিয়ে অকর্মক ক্রিয়া, আর সকর্মক ক্রিয়া হচ্ছে গিয়ে যে বাক্যে কর্মের উল্লেখ রয়েছে। তাহলে কর্মটা কি? তাহলে এখানে কি উল্লেখ নাই? বাবা আমাকে দিয়েছেন,
তাহলে কি দিয়েছেন সেটা কি আমরা জানি? জানি না। বাবা আমাকে দিয়েছে এতটুকু পর্যন্তই জানি, তাতে এখানে আমার ক্রিয়ার কি নাই? কর্ম নাই। দিয়েছেন, ক্রিয়া রয়েছে, কিন্তু আমাদের কি নাই? কর্ম নাই। সেজন্য সেটাকে বলে অকর্মক ক্রিয়া। আবার সকর্মক ক্রিয়াকে দেখো, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এই যে কলম, কলমটা হচ্ছে গিয়ে আমাদের কর্ম। এখানে কি দেওয়া উল্লেখ করা আছে? কর্ম উল্লেখ করা রয়েছে। তাহলে এখানে কি হবে? সেটা হবে কি সকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়াপদে কোনো কর্মের উল্লেখ থাকে না সেটাকে বলে অকর্মক ক্রিয়া, আর যে ক্রিয়াপদে কর্মের উল্লেখ থাকে সেটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। আশা করি দুটি বুঝতে পেরেছ। এখন পরবর্তী ক্রিয়াপদে আমরা যাই। দ্বিকর্মক ক্রিয়া 3। দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়ার হতে পারে, দেখো আমরা একটা উদাহরণ লিখি। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কলম কিনে দিয়েছেন। এখানে আমাকে দ্বিকর্ম, দ্বি বলতে আমরা কি বুঝি? দুই। মানে এখানে দুইটি কর্ম থাকবে। এখানে কয়টি থাকবে? দুইটি কর্ম থাকবে। সেক্ষেত্রে বাবা আমাকে কিনে দিয়েছেন, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। সরি, এখানে কলম লেখা হয়নি। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে এই দুটি কর্ম রয়েছে। সেই দুটি কর্ম আমরা কী বলি? একই বাক্যে দুটি কর্ম, এবং একটি হচ্ছে কি গৌণ কর্ম, একটা হচ্ছে কি মুখ্য কর্ম। মানে প্রধান কর্ম একটি থাকবে, একটি গৌণ কর্ম থাকবে। তাহলে এখানে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, আমাকে হচ্ছে গিয়ে গৌণ কর্ম, আর কলমটা হচ্ছে গিয়ে মুখ্য কর্ম। এখানে মুখ্য কর্ম হচ্ছে গিয়ে কলম, এটা কি বস্তুগত, আর আমাকে এখানে হচ্ছে গিয়ে ব্যক্তিগত, এটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত, এটা হচ্ছে গিয়ে গৌণ কর্ম। তাহলে যে ক্রিয়াপদে দুটি কর্ম থাকে সেটাকে বলে দ্বিকর্মক কর্ম। একটা হবে কি গৌণ কর্ম, আমি কাকে দিকে দিয়েছেন? আমি যদি প্রশ্ন কাকে কিনে দিয়েছেন? আমাকে দিয়েছেন। এখানে গৌণ কর্ম। আর এই মুখ্য কর্ম হচ্ছে গিয়ে কলম। কি কিনে দিয়েছেন? এখানে আমরা কি কিনে দিয়েছেন, এটা কিন্তু এই অকর্মক্রিয়া, আমরা কিন্তু মুখ্য কর্ম খুঁজে বের করতে চেয়েছিলাম। কি কিনে দিয়েছে, সেখানে কিন্তু কি কিনে দিয়েছে সেখানে উল্লেখ নাই। তাহলে এখানে অকর্মক্রিয়া। মূল কর্মটাই হচ্ছে কি কলম। মূল কর্মটা হচ্ছে কি কলম। সেই মূল কর্মটাই কিন্তু এখানে নেই। যদিও আমাকে গৌণ কর্ম রয়েছে, কিন্তু গৌণ কর্ম দিয়ে আমাদের চলবে না, আমাদের মুখ্য কর্ম বের করতে হবে। তাহলে এখানে মুখ্য কর্ম নেই, শুধু গৌণ কর্মটা রয়েছে। কিন্তু এখানে দুটি কর্মই রয়েছে, গৌণ কর্ম রয়েছে এবং মুখ্য কর্ম রয়েছে। তাহলে এটা কি আমরা বলতে পারি? দ্বিকর্মক ক্রিয়া। এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিকর্মক ক্রিয়া। আসো এখন আমরা 4 নম্বর ক্রিয়াতে যাই। 4 হচ্ছে গিয়ে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ দেখতে পারি যে মা
শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। প্রযোজক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া একজনের প্রয়োজন বা তাড়নায় বা অনুষ্ঠিত হয় কাজটি, সেটা হচ্ছে গিয়ে প্রযোজক ক্রিয়া। এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে ধাতু হচ্ছে গিয়ে মা শিশু প্রযোজক কর্তা, প্রযোজক ক্রিয়া, আর প্রযোজক কর্তা হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, আর শিশু হচ্ছে গিয়ে প্রযোজ্যকর্তা। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে চাঁদ দেখাচ্ছে হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়া বলতে আমরা কি বুঝি? যদি একটি কাজ অন্য একজনের দ্বারা সম্পন্ন হয় তাহলে সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন এখানে কার দ্বারা সম্পন্ন হচ্ছে? মা দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে। কে শিশুকে চাঁদ দেখাচ্ছে? মা দেখাচ্ছে। তাহলে মা এখানে প্রযোজক, আর শিশু এখানে কি প্রযোজ্যকর্তা, আর চাঁদ দেখাচ্ছে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। চাঁদ দেখানো হচ্ছে কি চাঁদ দেখাচ্ছেন, এখানে কিন্তু চাঁদ দেখছে শব্দটা নাই, কি এখানে চাঁদ দেখাচ্ছেন মানে কারো মাধ্যমে কাজটি সম্পন্ন হচ্ছে। তাহলে প্রযোজক কর্তা দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, সুতরাং সেটা হচ্ছে গিয়ে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। তাহলে বুঝতে পেরেছ যে প্রযোজক ক্রিয়া হচ্ছে গিয়ে মা শিশুকে কাজ দেখাচ্ছে। কোনো কাজ যদি অন্য কারো দ্বারা সমাপন হয় বা সম্পন্ন হয় সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। এখন আসো আমরা পরের ক্রিয়াতে যাই। পরের ক্রিয়াটা হচ্ছে গিয়ে যৌগিক ক্রিয়া। পাঁচ হচ্ছে গিয়ে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া। যদি ঘটনাটা শুনে রাখো, তিনি বলতে লাগলেন। যৌগিক ক্রিয়াটা হচ্ছে গিয়ে ঘটনাটা শুনে রাখো, তিনি বলতে লাগলেন। এই যে আমরা দুটো উদাহরণ দেখলাম, সেই উদাহরণের মধ্যে একটি হবে গিয়ে সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ও অসমাপিকা। একটি সমাপিকা আর একটি অসমাপিকা, এই দুটি ক্রিয়ার সমন্বয়ে তৈরি হবে কি যৌগিক ক্রিয়া। যৌগিক বলতে তো বুঝি যে আমরা একের অধিক ক্রিয়া মিশ্রিত হয়ে তখন যৌগিক ক্রিয়া গঠিত হয়। তাহলে এখানে ঘটনাটি শুনে রাখো, তার মধ্যে এখানে একটা সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা রয়েছে। ঘটনাটি শুনে রাখো মানে একটি কাজ করার কথা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু কাজটা হয়নি, এখনো হবে। তিনি বলতে লাগলেন মানে উনি বলতে লাগলেন, হ্যাঁ একজন বলতে লাগলেন আর ওনার শুনতে লাগলো, কিন্তু কাজটা শেষ হয়নি। একটি কাজ বলা শুরু হয়েছে কিন্তু বলা শেষ হয়নি। তাহলে এইভাবে আমরা যদি বাক্যগুলোকে বিশ্লেষণ করি তাহলে আমরা একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া পাই। এভাবে প্রত্যেকটা উদাহরণে বইয়ে তোমাদের আছে সাইরেন বেজে উঠলো, মানে সাইরেনটা কে উঠলো? বেজে উঠলো, কিন্তু সেটাকে এখানে থামার কোনো উল্লেখ হয় নাই, সাইরেনটা থেমে গেল, সেখানে উদাহরণ নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সমাপিকা ক্রিয়া, এখন সাইরেন বেজে উঠে না, অসমাপিকা ক্রিয়া, আর
বাজার শুরু হয়েছে শেষ হয়নি, বোঝা যাচ্ছে, বাক্যে বোঝাচ্ছে সাইরেনটা বাজার শেষ হয়নি, তাহলে এখানে অসাময়িক একটি কাজ রয়ে গেল। তাহলে এই দুটি ক্রিয়াকে যদি আমরা একসাথে করি সেটাকে বলে যৌগিক ক্রিয়া। আচ্ছা, এখন তো যৌগিক ক্রিয়া সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। এখন আসো মিশ্র ক্রিয়া। আমাদের লাস্ট একটি ক্রিয়াপদ রয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। মিশ্র বলতেই তো আমরা বুঝি যে কি একের অধিক বা কোনো একটি বাক্যকে যদি আমরা ব্যবহার করি সেটাকে বলে মিশ্র ক্রিয়া। যেমন সেগুলো আবার ধনাত্মক, যেমন বিশেষ্য বিশেষণ। আচ্ছা, এখানে আমরা বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, কাট, এই যে শব্দগুলা, সেই শব্দগুলা ক্রিয়াপদে ইত্যাদি ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে গিয়ে মিশ্র ক্রিয়া। বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, কাট ইত্যাদি আরও অনেক শব্দগুলো আছে, সেই শব্দগুলো ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমরা একটি উদাহরণ দেখতে পারি, যেমন আমরা তাজমহল দর্শন করলাম। এই যে কর শব্দটা এখানে আসলো, আমরা তাজমহল দর্শন করলাম, এই যে কর শব্দটা এখানে আসলো, এটা হচ্ছে কি মিশ্র ক্রিয়া। ঠিক আছে, আমরা তাজমহল দর্শন করলাম, এই শব্দগুলো দিয়ে যেমন এটা হচ্ছে গিয়ে তোমার বিশেষ্যের উদাহরণ, যেমন দর্শন করা, একটি ভাব প্রকাশ করা হয়েছে ক্রিয়াপদে, সেই ভাবের সাথে কি দর্শন করলাম শব্দটা হয়েছে। এখানে দর্শন করাটা হচ্ছে গিয়ে কি মিশ্র ক্রিয়া। এখানে কি ক্রিয়া? মিশ্র ক্রিয়া। মানে এই যে শব্দগুলা মিশ্রিত আকারে এখানে ব্যবহৃত হয়েছে। সেখানে দর্শন, দেখা, তারপর এখানে রয়েছে ছাড়, ধর বা প্রভৃতি বিভিন্ন ধরনের মিশ্র শব্দ রয়েছে। সেই শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্যগুলো তৈরি করি সেক্ষেত্রে হবে সেটা মিশ্র ক্রিয়া। তাহলে আশা করি এর আগে আমরা অব্যয় শ্রেণীবিভাগ পড়েছি, এখন আমরা দেখলাম যে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। আশা করি ক্রিয়াপদের শ্রেণীবিভাগ এই 6টি শ্রেণীবিভাগ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আর বাকি যে উদাহরণগুলো রয়েছে বইয়ে, আশা করি তোমরা এগুলোর সাথে যে অনেক ধরনের আরও ক্রিয়া তোমাদের বইয়ে আলোচিত হয়েছে, সেগুলো যে তোমরা আশা করি বাসায় পড়ে নাও, আশা করি পারবে। আমাদের মূল যে 6টি প্রকারভেদ সেটা আমরা আলোচনা করে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো।